হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আবারও আরেকটি নতুন জিকে ক্লাসে। বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে 5/7/2024 5/7/2024 এসএসসি সিএইচএসএল যে এক্সাম হয়েছিল সেই এক্সামের সেকেন্ড শিফটের যে ক্লাসটা হয়েছে, মানে এক্সামটা হয়েছিল, সেই এক্সামে যে জেনারেল নলেজগুলো ছিল 25খানা কোশ্চেন। তো সেই 25খানা কোশ্চেন আমরা এক্সট্রা ডিটেলস আলোচনা করব। তো তোমরা যারা আগের 17খানা ক্লাস করোনি, তো সেই ক্লাসগুলো করে নাও। প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমরা খুবই ইম্পর্ট্যান্ট এক্সট্রা ডিটেলস দিয়েই আমরা ক্লাসগুলো করিয়েছি। তো সেই ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা এসএসসি সিএইচএসএল সিজিএল এমটিএস জিডি স্টেনো জেই অর্থাৎ এসএসসি যে সকল এক্সাম, এছাড়া তোমাদের আরআরবি এনটিপিসি গ্রুপ ডি এ সকল এক্সামের জন্যও কিন্তু এই জেনারেল নলেজের কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তো তার জন্য বলছি, তো অবশ্যই ক্লাসগুলো দেখো। ডেসক্রিপশানে আমরা প্লেলিস্ট করে দিয়েছি। তো সেই প্লেলিস্টে একটা প্লেলিস্টের মধ্যেই তোমরা কিন্তু সমস্ত 17খানা ক্লাস কিন্তু পেয়ে যাবে। তো সেই ক্লাসগুলো দেখে নাও। আর তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, তো বলবো টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও। ওইখানে আমরা কিন্তু বিভিন্ন তোমাদের এক্সাম রিলেটেড আপডেট, এছাড়া আমাদের বিভিন্ন নোটস কিন্তু ইম্পর্টেন্ট নোটস কিন্তু আমরা দিয়ে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, বা টেলিগ্রামে গিয়ে স্টাডি সাকসেস কোচিং সেন্টার সার্চ করলেই পেয়ে যাবে। আর এমটিএসের যদি প্রিপারেশান নিচ্ছ, তোমরা এমটিএসে যারা এক্সাম দেবে, ঠিক আছে, 2025-এর এমটিএসের জন্য প্রিপারেশান নিচ্ছ, তো তোমাদেরকে বলবো যে তোমাদের জন্যই আমরা 4খানা পিডিএফ তৈরি করেছি। এই এমটিএস 2025-এর জন্য স্পেশালি 4খানা পিডিএফ তৈরি করা হয়েছে। জিকে রয়েছে, যেখানে 2019-24 এমটিএসের যে এক্সাম হয়েছিল, সেই এক্সামের যে জিকে কোশ্চেনগুলো এসেছিলো 6200 প্লাস। তার সঙ্গে সেই জিকে কোশ্চেনে এক্সট্রা ডিটেলস, আমরা ক্লাসে যেভাবে এক্সট্রা ডিটেলসগুলো করিয়ে থাকি, তো সেইভাবে এক্সট্রা ডিটেলসগুলো দেওয়া রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে 2024-এর ফুল, জানুয়ারি থেকে ডিসেম্বর ফুল কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে। এছাড়া টপিক 14খানা টপিকের থেকে নোটস দেওয়া রয়েছে। যেই সকল মানে এমটিএসে দেখবে অনেক কোশ্চেন, তোমরা যদি দেখো যে কিছু কিছু কোশ্চেন আছে যেটা প্রত্যেকটা শিফটেই সেই ধরনের কোশ্চেন পেয়ে যাবে। নৃত্য, বাদ্যযন্ত্র, তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটা শিফটেই পেয়ে যাবে। তো এই জন্য আমরা কী করেছি, ওই 14খানা টপিক, সেই রকমই টপিক আমরা কিন্তু ওখানে দিয়েছি, ঠিক আছে। এছাড়া ইংলিশে 1700 প্রিভিয়াস ইয়ার এমসিকিউ রয়েছে। তারই সঙ্গে গ্রামার রয়েছে, সিনোনিম অ্যান্টোনিম ইডিয়ামস এগুলো রয়েছে। তো এই 4খানা পিডিএফ মূল্য রাখা হয়েছে মাত্র 199 টাকায়। যদি নিতে চাও তোমরা এই 6294528484 এই নাম্বার তোমরা হাই লিখে মেসেজ করো। তো এবার চলো আমরা শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কী রয়েছে, ভারতের 2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন জেলায় সাক্ষরতার হার সর্বনিম্ন? বলো, রাজ্য পড়েছো তোমরা, তাই কি না? তো এখন বলো যে কোন জেলায় সাক্ষরতার হার সর্বনিম্ন। সঠিক অ্যান্সার কী হবে না, সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার 3, আলিরাজপুর জেলার সাক্ষরতার হার কিন্তু সর্বনিম্ন। এর সঙ্গে এটা জেনে রাখো, এই আলিরাজপুর জেলা এটা কোন রাজ্যে রয়েছে, এটা হচ্ছে মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলায় ভারতের সর্বনিম্ন সাক্ষরতার হার রয়েছে। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন, নিচের কোন গ্রহের বায়ুমণ্ডল সালফিউরিক অ্যাসিডের ঘন সাদা ও হলুদাভ মেঘের সমন্বয়ে গঠিত? সালফিউরিক অ্যাসিডের ঘন সাদা হলুদাভ মেঘের সমন্বয়ে গঠিত কোন গ্রহ? শুক্র, বৃহস্পতি, মঙ্গল, না হচ্ছে নেপচুন। সঠিক অ্যান্সার কী হবে না, সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার 1, শুক্র গ্রহে। তাহলে মনে রাখো, শুক্র গ্রহে সালফিউরিক অ্যাসিডের ঘন সাদা হলুদাভ মেঘের আস্তরণ রয়েছে। এই শুক্র, যেটা আমরা সন্ধ্যা তারা বা শুক তারা নামে জানি, তাই কি না, শুক তারা নামে আমরা জানি, বা সন্ধ্যা তারা। এটি পৃথিবীর যমজ গ্রহ, এটাও মনে রাখো, পৃথিবীর যমজ গ্রহ শুক্রকে বলা হয়। এটি ইউরেনাসের মতো ঘড়ির কাঁটার দিকে ঘোরে। শুক্র হলো সবচেয়ে উষ্ণ গ্রহ, যেমন কি বুধের চেয়েও উষ্ণ। বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল গ্রহ এগুলোকে বলা হয় পার্থিব গ্রহ। বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন নেপচুনকে গ্যাসীয় গ্রহ বলা হয়। নেপচুনে মিথেন বলয় দ্বারা বেষ্টিত গ্রহ মিথেন বলয় দ্বারা বেষ্টিত গ্রহ, তাহলে কী হয়ে যাবে, নেপচুন। এটাও মনে রাখো, এক্সামে আসতেই পারে পরবর্তীতে। এরপর চলে যাও 3 নম্বর কোশ্চেন, মারাঠি ভাষা ড্যাশ ভাষা পরিবারে রয়েছে? মারাঠি ভাষা এটা কোন ভাষা পরিবারের? ইন্দো আর্য ভাষা পরিবারের রয়েছে মারাঠি ভাষা। টোকিও প্যারা অলিম্পিক 2020
স্বর্ণপদক বিজয়ী কৃষ্ণা নাগার ড্যাশের সাথে যুক্ত। টোকিও প্যারাঅলিম্পিক 2020 স্বর্ণপদক জয়ী কৃষ্ণা নাগর কিসের সাথে যুক্ত? না, ইনি ব্যাডমিন্টন খেলোয়াড়, ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। ভারতের সংবিধান গৃহীত হয়েছিল ড্যাশ তারিখে। এটা বিভিন্ন এক্সামে তোমরা দেখেছো, এই কোশ্চেনটা কিন্তু এসছে, কমন কোশ্চেন একটা। ভারতের সংবিধান গৃহীত হয়েছিল কত তারিখে? সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার 4, 26শে নভেম্বর 1949। 26শে নভেম্বর 1949 সালে গৃহীত হয়েছিল। 1950 সালে 26শে জানুয়ারি সমগ্র সংবিধান কার্যকর হয়েছিল। তাহলে এটা মনে রাখো, গৃহীত তো হয়েছিল, তার সঙ্গে সঙ্গে কার্যকর কখন হয়েছিল সেটাও তোমাদেরকে মনে রাখতে হবে, 1950 সালের 26শে জানুয়ারি। এটি পৃথিবীর যে কোনো দেশের সবচেয়ে দীর্ঘ লিখিত সংবিধান, এটা মনে রাখতে হবে। পৃথিবীর সবথেকে দীর্ঘ লিখিত সংবিধান হচ্ছে আমাদের এই ভারতের সংবিধান। খসড়া কমিটির চেয়ারম্যান BR আম্বেদকরের প্রধান স্থপতি হিসাবে বিবেচনা করা হয় এই সংবিধান। তারপরে চলে যাও 6 নম্বর কোশ্চেন। কোন MS এক্সেল ফাংশন ব্যবহার করে সেলের একটি গ্রুপে প্রবেশ করার সংখ্যাগুলির যোগফল নির্ণয় করা হয়? তো MS এক্সেল তোমরা নিশ্চয়ই করেছো, কম্পিউটার কোর্স তোমরা করেছো, MS এক্সেল শিখেছো। তো সেই MS এক্সেলে যোগ নির্ণয় করতে গেলে কোন ভার্সানটা করতে হয়? সাম, তাই তো, SUM, তাই তো। সেলের একটি গ্রুপে সাম লিখতে হয়। সাম লিখে আমরা কী করি বলো দেখি, কী করতে হয়? যে সেলগুলো যোগ করবে সেগুলোকে আমাদের দিতে হয়। ধরো A1 থেকে A10 তোমরা যোগ করবে, তাহলে এই সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, তো এইভাবে সেলটাকে যে সেল থেকে যে সেল তোমরা যোগ করবে সেই সেলে ক্লিক করলেই ওটা চলে আসে। তো এইভাবে করলেই, টাইপ করলেই কিন্তু যোগ হয়ে যায়, তাই কি না? সাম ফাংশান যারা সাম বলে, তারপরে তোমাদের ব্র্যাকেটের মধ্যে রেঞ্জটা দিতে হবে, কোন সেল থেকে কোন সেল হিসেবে লেখা হয়, যেখানে রেঞ্জ হলো সেই সেলগুলির গ্রুপ দ্বারা যোগফল বের করানোর চান, যেটা তোমরা বের করতে চাইবে সেটাই। তারপরে দেখো এভারেজটা নিশ্চয়ই বের করেছো। এভারেজে কী রয়েছে? এভারেজ হচ্ছে সংখ্যার একটি গ্রুপে গড় বের করানো, গড় বের করতে এভারেজ। আর MX সেলের একটা পরিসীমার সর্বোচ্চ মান খুঁজে বের করা, সর্বোচ্চ মান, ম্যাক্সিমাম মান খুঁজে বের করার জন্য ম্যাক্স। আর হচ্ছে COUNT সংখ্যা ধারণকারী কোষের সংখ্যা গণনা, সংখ্যার গণনা। তারপরে চলে যাও 7 নম্বর কোশ্চেনে। তাঁত ও হস্তশিল্প বোর্ড প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন নির্দেশিক নীতি প্রয়োগ করা হয়েছে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4, সহযোগিতার ভিত্তিতে কুটির শিল্পের প্রচার। 31শে মার্চ 2024 তারিখে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান কে? কমিশনের চেয়ারম্যান কে বলো? শ্রী মনোজ সোনি। 2026 সালে কোন দেশ এশিয়ান গেমসের আয়োজন করবে? 2026-এর এশিয়ান গেমস আয়োজন করবে কোন দেশ? জাপান, অপশান নাম্বার 2, জাপান করবে। জাপান আগে 1958 থেকে এবং 1994 এই দুটো সালে এশিয়ান গেমস আয়োজন করেছিল। এশিয়ান গেমস 2018-তে ইন্দোনেশিয়া শহরের জাকার্তাতে হয়েছিল এবং পালেমবানে অনুষ্ঠিত হয়েছিল। আর 2022 সংকলনটি চীনের শহর হ্যাংজুতে অনুষ্ঠিত হয়েছিল 2022। তাহলে 2018, 22 এবং 26টা তো জেনে গেলে জাপানে হবে। এছাড়া জাপান 1958 এবং 1994 এই দুটো সালে আয়োজন করেছিল। 10 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কে দিল্লির প্রথম সুলতান নিজেকে জিল-ই-ইলাহি হিসাবে শৈলী করেছিলেন? তিনি হচ্ছেন বলবন। অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার, বলবন। তাহলে দিল্লির প্রথম সুলতান বলবন জিল-ই-ইলাহি হিসেবে শৈলী করেছিলেন। এছাড়া দেখো ইলতুৎমিশ, অপশানে রয়েছে দেখো ইলতুৎমিশ। তো ইলতুৎমিশ ছিলেন কে? না হচ্ছে দাস রাজবংশের তৃতীয় এবং সর্বশ্রেষ্ঠ দিল্লি সুলতানের একজন। তিনি উত্তর ভারতের মুসলিম সাম্রাজ্যকে শক্তিশালী এবং প্রসারিত করেন এবং রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করেন। দিল্লিতে তিনি কুতুব মিনার নির্মাণও করেন ইলতুৎমিশ। তারপরে দেখো কুতুবউদ্দিন আইবক ছিলেন দিল্লি সালতানাতের প্রথম শাসক।
তিনি ছিলেন মধ্যযুগের ভারতের দাস রাজবংশের প্রতিষ্ঠাতা। তো এইগুলো একটু তথ্যগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে। এছাড়া তোমরা এখনও যারা আমাদের টেলিগ্রামে জয়েন করোনি বা আমাদের ক্লাসটাকে লাইক করোনি, ক্লাস দেখছো, ভালো লেগে যদি থাকে তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক করো এবং তোমাদের ফিডব্যাকটা জানাও তোমাদের ক্লাসটা কেমন লাগছে, বা পরবর্তীতে তোমরা আরও কোন টপিক থেকে ক্লাস চাইছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। ঠিক আছে, সেইভাবে আমরা কিন্তু পরবর্তী ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। এরপরে দেখো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বরে কী রয়েছে, ঐতিহ্যবাহী ড্যাশের সঙ্গীত ঠুমরি এবং অন্যান্য গীতিমূলক গানের ফর্ম নিয়ে গঠিত। বলো, ঐতিহ্যবাহী দেশের সঙ্গীত ঠুমরি এবং অন্যান্য গতিমূলক গানের ফর্ম নিয়ে গঠিত। সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে অপশান নাম্বার 3 কত্থক। কত্থক হয়ে যাবে সঠিক অ্যান্সার। কত্থক হচ্ছে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের 8টি প্রধান রূপের মধ্যে একটি। এটি প্রাচীন উত্তর ভারতের ঘোড়া চালনাকারী কবিদের সাথে সম্পর্কিত, যাদের কথাকার বা গল্প বলার কারিগর বলা হতো। কত্থক নৃত্য রূপের 3টি প্রধান ঘরানা রয়েছে। কী না হচ্ছে লখনৌ ঘরানা, জয়পুর ঘরানা আর হচ্ছে বেনারস ঘরানা। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন, নিচের কোনটি একটি সরকারি খাতের মালিকানাধীন এবং পরিচালিত প্রতিষ্ঠান? সরকারি খাতের মালিকানাধীন এবং পরিচালিত প্রতিষ্ঠান, সেটা হচ্ছে বিএইচইএল, যার ফুল ফর্ম হচ্ছে ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড। ভারতের একটি সরকারি মালিকানাধীন এবং পরিচালিত প্রতিষ্ঠান। 13 নম্বর দেখো, নিম্নলিখিত সমাজ সংস্কারকদের মধ্যে কার প্রচেষ্টায় 1856 সালে প্রথম হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন প্রবর্তিত ও পাস হয়? বলো, কোন সমাজ সংস্কারকের প্রচেষ্টায়? যেহেতু জিজ্ঞেস করি তাহলে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু এই হিন্দু পুনর্বিবাহ আইন কিন্তু এনার কিন্তু অবদান প্রচুর পরিমাণে রয়েছে। 1856 সালে 16 জুলাই হিন্দু পুনর্বিবাহ আইন পাস হয়। তৎকালীন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ডালহৌসির আমলে এই আইন প্রণয়ন করা হয়েছিল। বিধবা পুনর্বিবাহ সমিতি প্রতিষ্ঠা করেছিলেন বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত। স্থান হচ্ছে বোম্বেতে করেছিলেন কত 1853 সালে। বিধবা পুনর্বিবাহ সংঘ 1861 প্রতিষ্ঠাতা ছিলেন মহাদেব গোবিন্দ রানাডে। তো এই যে আমরা ডিটেলসগুলো দিয়েছি এটাও তোমাদেরকে ভালো করে জেনে রাখতে হবে, এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। 1960 সালে দৈর্ঘ্যের মান নির্ধারণের জন্য কোন আইসোটোপ ব্যবহার করা হয়? দৈর্ঘ্যের মান নির্ণয়ের জন্য কোন আইসোটোপ ব্যবহার করা হয় 1960 সালে? ক্রিপ্টন 86 ব্যবহার করা হয়েছিল। রূপনারায়ণের HCL এর একটি কেবল উৎপাদন কেন্দ্র আছে রূপনারায়ণপুরে। এটি কোন রাজ্যে অবস্থিত? বলো, রূপনারায়ণপুরে HCL এর একটি কেবল উৎপাদন কেন্দ্র রয়েছে। তো এই রূপনারায়ণপুর এটি কোন রাজ্যে অবস্থিত? এটা রয়েছে পশ্চিমবঙ্গে রয়েছে। গান্ধী জয়ন্তী, আগের দিন গান্ধী জয়ন্তী নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকে আবারও গান্ধী জয়ন্তী রয়েছে। দেখো, গান্ধী জয়ন্তী জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মদিনকে চিহ্নিত করে। যিনি ড্যাশে জন্মগ্রহণ করেছিলেন, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন বলো দেখি? কোথায় করেছিলেন জন্মগ্রহণ? পোরবন্দরে জন্মগ্রহণ করেছিলেন। মহাত্মা গান্ধী জাতির জনক 1869 সালে 2রা অক্টোবর পোরবন্দরে জন্মগ্রহণ করেছিলেন। এই 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী হিসেবে পালন করা হয়। পোরবন্দর ভারতের গুজরাট রাজ্যের একটি উপকূলীয় শহর। 17 নম্বর দেখো, একটি ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশান একটি প্রধান নথিতে ডেটা উৎস থেকে ডেটা একত্রিত করার প্রক্রিয়াকে বলা হয় কি? ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশান একটি প্রধান নথিতে ডেটা উৎস থেকে ডেটা একত্রিত করার প্রক্রিয়াকে বলা হয় মেল মার্চ বলা হয়। 2023 সালে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে গ্রামে প্লাস্টিক দাও সোনা নাও প্রকল্প চালু করেছিলেন? প্লাস্টিক দাও সোনা নাও এই প্রকল্পটি চালু করেছিল, সেটা হচ্ছে জম্মু কাশ্মীর। 19 নম্বর কোশ্চেন দেখো, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কোনটি? ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কোনটা না, সেটা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 82 ডিগ্রি 30 মিনিট পূর্বকে প্রমাণ দ্রাঘিমা রেখা বলা হয়। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এটি মির্জাপুর অর্থাৎ উত্তরপ্রদেশের মধ্য দিয়ে গেছে। ভারতের প্রধান দ্রাঘিমা রেখা নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে দিয়ে যায়: উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ।
তাহলে দেখো, তাহলে প্রমাণ দ্রাঘিমা রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে? তাহলে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, 5খানা রাজ্য ভালো করে মনে রাখো। 20 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় জাতীয় সঙ্গীতের রচয়িতা কি? জাতীয় সঙ্গীত জনগণ মন অধি, তো সেই জাতীয় সঙ্গীতের রচয়িতা কি? না হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান নাম্বার 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার। জনগণ মন প্রথম সংস্করণ 1911 সালে কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেসের এক সম্মেলনে গাওয়া হয়েছিল। 1950 সালে 24শে জানুয়ারি জনগণ মন ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়েছিল। 1950 সালের 24শে জানুয়ারি। ভারতের জাতীয় সঙ্গীত সরকারি সংকলনটি আইন অনুসারে 52 সেকেন্ড সময় নেয়। 52 সেকেন্ড সময়ে এই জাতীয় সঙ্গীতটি গাওয়া হয়। এছাড়া যে বন্দে মাতরম আমাদের জাতীয় গান, বন্দে মাতরম গানটি লিখেছিলেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1882 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া একটি কবিতা। এর সঙ্গীত পরিচালক করেছিলেন যদুনাথ ভট্টাচার্য। এটি 1896 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম গেয়েছিলেন। আর 1950 সালে গানটি প্রথম দুটি স্তবককে ভারতের জাতীয় গানের সরকারি মর্যাদা দেওয়া হয়েছিল। এরপরে চলে যাও 21 নম্বর। 21 নম্বরে কী রয়েছে? নিচের কোন একচেটিয়া ব্যবসার বৈশিষ্ট্য, একচেটিয়া ব্যবসা বৈশিষ্ট্য নয় বলেছে? সেটা কোনটা? না, সেটা হচ্ছে একজন ক্রেতা অনেক বিক্রেতা। বিক্রেতা অনেক, মানে অনেকজন জিনিসপত্র নিয়ে বসে আছে, কেনার কেউ লোক নেই, একজন লোক। তাহলে সেক্ষেত্রে কি একচেটিয়া ব্যবসা চলবে? নিশ্চয়ই না। তাহলে এটা হয়ে যাবে একচেটিয়া ব্যবসার বৈশিষ্ট্য নয়। বাকি দেখো, একজন বিক্রেতা অনেক ক্রেতা রয়েছে, তাহলে একচেটিয়া ব্যবসা তো চলবেই। ক্রেতার মূল্যের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ, আর হচ্ছে কোনো ঘনিষ্ঠ বিকল্প নেই। তাহলে অপশান নাম্বার 3 আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। 22 নম্বর কোশ্চেন চলে যাও। 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী প্রথম ভারতীয় কুস্তিগির কে ছিলেন? 2010 সালে স্বর্ণজয়ী প্রথম ভারতীয় কুস্তিগির কে ছিলেন? না, তিনি হচ্ছেন সুশীল কুমার। সুশীল কুমার, অপশান নাম্বার 2 সঠিক আনসার। ওহিরা লোকসঙ্গীত প্রাথমিকভাবে নিম্নলিখিত কোন রাজ্যের জনপ্রিয় উৎসবগুলির সাথে যুক্ত? ওহিরা লোকসঙ্গীত কোন রাজ্যের সাথে যুক্ত? না, এটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের সাথে যুক্ত। ভারত সরকারের কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কি? মার্চ 2024 সালের হিসাব অনুযায়ী ভারত সরকারের কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া, অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার। আর আজকের ক্লাসের শেষ কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন, ম্যান্ডেলের কোন আইনে বলা হয়েছে যে একটি ডিপ্লয়েড জীব তার সন্তানের জন্য একটা বৈশিষ্ট্যের জন্য এলোমেলোভাবে নির্বাচিত অ্যালিল পাস করে? যেমন সন্তান প্রতিটি পিতামাতার কাছ থেকে একটা অ্যালিল উত্তরাধিকার সূত্রে পায়। সেটা হচ্ছে পৃথকীকরণের আইন, পৃথকীকরণের সূত্র। তো পৃথকীকরণের সূত্র এখানে সূত্র হবে, ঠিক আছে, আইন লেখা পৃথকীকরণের সূত্র। অপশান নাম্বার 2 হয়ে যাবে এখানে সঠিক আনসার। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। দেখেছো এক্সট্রা ডিটেলস আমরা দিয়ে আলোচনা করিয়েছি, যে সকল কোশ্চেনে এক্সট্রা ডিটেলস দেওয়ার দরকার। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো ক্লাসটা কেউ লাইক না করে চলে যাবে না, লাইকটা করে যাও। লাইক করলে তোমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে না, ঠিক আছে, লাইকটা বিনা পয়সায় লাইক করা যায়। আর হচ্ছে ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও, এবং পরবর্তী যদি কিছু তোমাদের টপিক থাকে ক্লাস দেওয়ার বলো, তাহলে আমরা কিন্তু সেই ক্লাস নিয়ে আসবো, সেটা তোমাদের কমেন্ট করে জানাতে হবে। তোমাদের মনের কথা তো আর আমরা বুঝতে পারবো না, তো তোমাদের কমেন্টের মাধ্যমেই আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, দুটো চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও, এবং আশা করছি তোমরা নিশ্চয়ই এতক্ষণে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছো। না করে থাকলে সাবস্ক্রাইবটা করে ফেলো। আর এমটিএসের এই পিডিএফ 4খানা পিডিএফ যদি নিতে চাও, মূল্য রয়েছে মাত্র 199 টাকা, যার হোয়াটসঅ্যাপ করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করো, হাই লিখে মেসেজ করো, ঠিক আছে, যদি নিতে চাও।